শুরু করছি আজকের হাল্লা বল। দেখুন, আমরা জানি না নিরাপত্তা বা নিরাপদ কাকে বলে, নিরাপত্তা কাকে বলে, নিরাপদ কিভাবে হবেন নারীরা, এ নিয়ে তো বিস্তর প্রশ্ন। না হলে ভাবুন না, মানে পার্ক স্ট্রিটে একজন মহিলা রেস্টুরেন্টে যাবেন, সেখানেও ধর্ষিতা হতে হয় তাকে। তারপর তো জল বহুদূর গড়িয়েছে, আপনারা জানেন। একজন নাবালিকা তৃণমূল নেতার ছেলের জন্মদিনে যাবে, সেখানে ভয়ঙ্কর কাণ্ড ঘটবে, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে। ঘটবে আমার বাংলায়, রাজ্যে, হতেই পারে। এছাড়া তো একে একে মানে হাসপাতালে একজন পিজিটি, তিনি কাজ করতে হবে, তাকে কাজ করবার সময় এত প্রেশার নিয়ে তাদেরকে রাতভর কাজ করতে হয়, সেখানেও তার ধর্ষণ এবং তারপর রেপ অ্যান্ড মার্ডার যাকে বলে হতে হবে। আর এবার তো অত্যন্ত চাঞ্চল্যকর, আইনের ছাত্রী হয়েও গণধর্ষিতা, ধর্ষণের শিকার। শুধু পার্থক্য এটাই, আরজি করের থেকে বেঁচে আছেন ধর্ষিতা। প্রশ্ন হচ্ছে, বাংলার মেয়ে তাহলে যাবেন কোথায়? বাড়িতে বসে থাকবেন? কি করবেন তারা? কোথায় তাহলে তাদের যাওয়ার জায়গা? আর যেখানেই যাবেন, একজন করে কি নিরাপত্তারক্ষী হিসেবে পুলিশকে নিয়ে যেতে হবে যেখানেই যাবেন তারা? আজকে কি সেই পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে আমার পশ্চিমবাংলায়? যদি এটাই পরিস্থিতি হয়ে থাকে, তাহলে দায় কার? আমি আসবো সবিস্তার একটা প্রতিবেদন দেখাই, কারণ ঠিক এখনো পর্যন্ত মাত্র হয়তো 10 মাস অতিক্রান্ত, ডাক্তার হতে চেয়ে ধর্ষণ খুনের বলি, আর একজন আইনজীবী হতে চেয়ে ধর্ষিতা। বাংলার নারীদের নিরাপত্তা কোথায়? ছবিটা দেখা। আরজি করের ধর্ষণ খুন কাণ্ডে উঠেছিল অনেক প্রশ্ন, উত্তরগুলো এখনো রয়েছে অধরা। কলকাতা পুলিশ কিংবা সিবিআই কেউই নিরসন করতে পারেনি জনমনের সংশয়। সাউথ কলকাতা ল কলেজের ধর্ষণ কাণ্ডেও রয়েছে অজস্র প্রশ্ন। মুখরক্ষার মুখ কি আছে কলেজ কিংবা পুলিশের? আরজি কর কাণ্ডে ধর্ষণ খুনের শিকার হয়েছিলেন ডাক্তার হতে চেয়ে পড়তে যাওয়া এক ছাত্রী। গোটা ঘটনায় প্রশ্নের মুখে ছিল আরজি কর কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ, সঙ্গে পুলিশ। কসবার সাউথ কলকাতা ল কলেজে আইনজীবী হতে চেয়ে পড়তে গিয়ে ধর্ষিতা হয়েছেন আরও এক ছাত্রী। দায় কি এড়াতে পারে কলেজ কর্তৃপক্ষ? সাউথ কলকাতা ল কলেজ কি নৈশকালীন কলেজ? তাহলে সন্ধ্যে 7:30 থেকে রাত 10:50 পর্যন্ত কিভাবে কলেজের ভিতরে ছিলেন অভিযুক্তরা কিংবা নির্যাতিতা? তখন কি করছিলেন কলেজের নিরাপত্তায় থাকা কর্মীরা? সেই রাতে যিনি ছিলেন কলেজের প্রহরায়, তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, তাঁর ঘরে নিয়ে গিয়েই নাকি হয়েছে ধর্ষণ। থানায় সে কথা আগেই জানাননি কেন নিরাপত্তারক্ষী? মনোজিতের ভয়ে কি তটস্থ থাকতেন নিরাপত্তারক্ষীরা? That very help was adamant attitude. এত অ্যাডামেন্ট অ্যাটিটিউড, সে আর বলার কিছু নাই। বুঝতে পারছেন তো সব, বারবার বলার কি দরকার? যে এখানে একজন আছে, কি ওর নাম, এসব বড় দাদাগিরি। তথ্য বলছে মনোজিতের অপরাধের তালিকা নাকি লম্বা। 2012 সালে প্রথমবার এই কলেজে পা। প্রথম থেকে তৃণমূল ছাত্র পরিষদের মাতব্বরদের একজন। 1 বছরের মধ্যেই কলেজে ছুরি মারার কীর্তি, তারপর ডিসকলেজিয়েট। 2017 সালে ফের ভর্তি, এবার নাম জড়ায় কলেজের সিসিটিভি ভাঙচুরের ঘটনায়। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারও হয়েছিল। 2021 সালে পাশ, কিন্তু এখনো কলেজের একচ্ছত্র ক্ষমতার দখল ছিল তার হাতে। কে মনোজিৎ? কোন তৃণমূল নেতার বড় ভয় হচ্ছে পরীক্ষা না দিয়ে সে ভর্তি হয়ে যেতে পারে কলেজের মধ্যে? কোন তৃণমূল নেতাদের বড় ভয় একের পর এক থানাতে যখন তার নামে অভিযোগ একের পর এক, সেই সময় দাঁড়িয়ে কোনো রকম কোনো প্রশাসনিক পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া হয়নি? গড়িয়াহাট থানা, লেক মার্কেট থানা, কালীঘাট থানা, কসবা থানা, হাজারো অভিযোগ, মারপিট, লুটপাট, কলেজের সম্পত্তি ভাঙচুর, অ্যাটেম্প টু মার্ডার, মোলেস্টেশন, একের পর এক অভিযোগ থাকা সত্ত্বেও সে খুলেআম ঘুরে বেড়াচ্ছিল কি করে? সেই কীর্তিমানকে কলেজের অস্থায়ী পদে চাকরি দিয়েছিল কলেজের গভর্নিং বডি। উনি আমাদের কলেজে পিওরলি টেম্পোরারি, এই পিওরলি টেম্পোরারি জিবির ডাইরেকশনে একটা স্টাফ হিসেবে আছেন। তার সঙ্গে আরও 2 জন আছে। মাস 6-7 ধরে এই মাস 6-7 ধরে আমার না, কিন্তু আপনি এই কথাটা এড়িয়ে যাচ্ছেন কেন? যে মনোজিৎকে এত প্রিভিলেজ দেওয়া হতো কেন? ওর ঢুকতে পারতো কি করে কলেজে? একজন প্রাক্তনী যে 3 বছর আগে পাস করে গেছে। এটা জিবিকেই জিজ্ঞেস করুন। তার মানে জিবির নির্দেশে আসতো।
মনোজিতের মাথায় কি তবে কলেজের গভর্নিং বডির হাত? তাই কি সময়ে অসময়ে কলেজে অবাধ যাতায়াত ছিল টিম মনোজিতের? বাধা দেওয়ার সাহস হতো না নিরাপত্তারক্ষীদের? বাধা দিলে কি চুক্তিতে থাকা এজেন্সির চাকরি হারানোর ভয় ছিল তাদের? তাই কি অসহায় মেয়েটাকে বাঁচাতে যাওয়ার সাহস দেখাতে পারেননি অসহায় নিরাপত্তারক্ষী? তাই কি আজ অপরাধী মনোজিতদের সঙ্গে একসঙ্গে লকআপে থাকতে হবে গরিব অসহায় নিরাপত্তারক্ষীকে? আরজিকর থেকে কসবা, জানান দিচ্ছে দুর্বৃত্তদের দাপট, সাধারণ কর্মীদের অসহায়তা, নারী নিরাপত্তার পরাকাষ্ঠা। ডাক্তার হতে গিয়ে যদি ধর্ষণ খুনের শিকার হতে হয় ছাত্রীকে, আইনজীবী হতে গিয়ে যদি ধর্ষিতা হতে হয় পড়ুয়াকে, তাহলে সাধারণ কলেজগুলোর হালটা কি? প্রাথমিক, উচ্চ প্রাথমিক কিংবা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের হাল তো প্রকাশ্যে। কলেজগুলোও কি লাটে? ক্যালকাটা নিউজ। না সত্যি, মানে আরজিকর থেকে কসবা দুর্বৃত্তদের দাপট কোন জায়গায় পৌঁছিয়েছে? না হলে পরে এই দাপট যদি না থাকতো, এরা কি সত্যিই সাহস পেত? আপনি ভাবুন, সরকারি ইনস্টিটিউশন, তার ভেতরে এ ধরনের ঘটনা ঘটাতে এক ফোঁটাও এরা পিছপা হচ্ছে না। তাহলে পরে এদের ক্ষমতার অলিন্দে থাকাটা হয়তো বারবার প্রকাশ্যে চলে আসছে। মাথায় যে বড় কারোর হাত, সেই হাতটা কার বা কতদূর লম্বা সেই হাত, যতই জায়গা থেকে দাঁড়িয়ে রাজনীতি, পাল্টা রাজনীতি হোক না কেন, আলটিমেট দাঁড়িয়ে প্রশ্নটা সেই জায়গাতেই যে এরা কিভাবে এদের হাতটাকে লম্বা করছে। কারা তারা যারা এদের হাত লম্বা করতে পারছে, দিচ্ছে? আজ এই সামগ্রিক গোটা পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে আজ অবশ্যই পুলিশের তরফ থেকে কয়েকটা ভিজুয়াল আপনাদেরকে দেখাবার চেষ্টা করব, যার মধ্যে খুব উল্লেখযোগ্য এক হচ্ছে সিসিটিভি, খুব তাৎপর্য রাখে, এবং যে জায়গা থেকে দাঁড়িয়ে কসবা কাণ্ডে এই শাসকগিরির চাঞ্চল্যকর এক এক করে তথ্য সামনে এসছে। এই অপরাধ সংগঠিত হবার পর প্রমাণ লোপাটের চেষ্টা, যার আশঙ্কা পুলিশ পর্যন্ত করছেন। তাই সিসিটিভি ক্যামেরার ফুটেজ ডিলিটের আশঙ্কার জায়গা থেকে গার্ডরুমের পাশে থাকা সিসিটিভি, সেটাকে আরও একবার খতিয়ে দেখা হয়েছে। আজকে সকাল থেকে সেই ছবি আমরা দেখতে পেয়েছি। পুলিশের তরফ থেকে এই জায়গাতে অবশ্যই কোয়েশ্চেনও রয়েছে, যেগুলো পুলিশের বিরুদ্ধে এই মুহূর্তে অ্যারাইজ হচ্ছে। কারণ আরজিকর কাণ্ডের পর কসবা কাণ্ড যে ভূমিকা পুলিশের, সেটাও একটা প্রশ্নের জায়গা অ্যারাইজ হচ্ছে। কেন অ্যারাইজ হচ্ছে? না, এই যে এফআইআর হয়েছে অভিযুক্তদের নামের জায়গা, সেখানে ইংরেজিতে বর্ণ আমরা দেখতে পাচ্ছি, যাদের নাম JMP এগুলো দিয়ে বোঝাবার চেষ্টা। কেন এই জায়গায় তাদেরকে আড়াল করবার চেষ্টা? মানে আমরা যাদের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটে, যারা ভিকটিম, তাদের নাম আড়াল করা হয়, কিন্তু যারা অভিযুক্ত কেন তাদের নাম আড়াল করা হলো? এই জায়গাতেও পুলিশের ভূমিকা একটা বড় প্রশ্ন। অর্থাৎ কিছু কিছু জায়গা এমন, যে জায়গা নিয়ে প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক। আজকে এই পরিস্থিতির জায়গায় দাঁড়িয়ে ডেফিনেটলি অনেক বড় বিষয় তাকে রয়েছে। তাহলে এর পেছনে কি হতে পারে সেগুলো আজ সম্যক এই জায়গায় আলোচনা, তাই দীর্ঘায়িত করবার চেষ্টা করবো। যারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, প্যানেলিস্টটা পরিচয় করবার চেষ্টা করি। আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র প্রীতম দত্ত উপস্থিত রয়েছেন। প্রীতম দাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সন্দীপা চক্রবর্তী। সন্দীপাদি স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন দূরাভাষ থেকে নজরুল ইসলাম, প্রাক্তন IPS। নজরুল সাহেব, স্বাগত জানাই আপনাকে। আর কিছুক্ষণের মধ্যে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ, তিনি উপস্থিত হবেন। তবে আমি এই পুলিশের বিষয়টা নিয়ে একটু শুরু করবার চেষ্টা করি। নজরুল সাহেবের কাছেই আসি ঠিক এই জায়গায়, যে এই যে প্রশ্নগুলো অ্যারাইজ হচ্ছে, নজরুল সাহেব, ফের আবারও আরজিকর কাণ্ডের পর কসবা কাণ্ডেও প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। সকাল থেকে অনেকবার আপনার সঙ্গেও টেলিফোনে কথা হয়েছে, লাইভেও কথা হয়েছে। তবে আমরা কেন বারবার এই প্রশ্নগুলো পুলিশের ভূমিকায় উঠাতে হবে, উঠবে কেন দেখতে হবে বারবার? আপনি নিজেই বললে যে এই রেপ এবং এরকম অপরাধের ক্ষেত্রে যারা নির্যাতিতা, তাদের নাম প্রকাশে কিছু বিধিনিষেধ আছে, ঠিক, কিন্তু যারা অপরাধী তাদের নাম প্রকাশের জন্য কোনো রকম বিধিনিষেধ আছে বলে আমার জানা নেই। আর একটা জিনিস এখানে আপনাদের খেয়াল করতে হবে, আপনাদের কাছে যদি এফআইআর এর কপি থাকে একটু পরীক্ষা করে নিন, যে প্রথমে যখন এটা লেখা হয়েছিল সেখানে কিন্তু নামই লেখা হয়েছিল, কারণ যেখানে জে বা এম বা পি এই অক্ষরগুলো আছে, সেখানের আগে পরে অনেকটা করে জায়গা ফাঁকা আছে। যদি কেউ জে লিখে থাকতো প্রথমেই, বা পি লিখে থাকতো, বা এম লিখে থাকতো,
তাহলে অতটা জায়গা থাকার দরকার ছিল না। অন্য জায়গায় যারা ওই অক্ষরগুলো লিখেছে সেখানে এরকম জায়গা নাই। অতএব তাহলে এটা বোঝা যায় যে প্রথমে তাদের নাম লেখা হয়েছিল, তারপরে আপনারা এটা তদন্ত করে বের করতে পারেন, পুলিশের লোকেরা এটা বলতে পারবেন, যারা এফআইআর করেছেন সে নির্যাতিতা বা তার কোনো আত্মীয় স্বজন তারা বলতে পারবেন যে দেখুন প্রথমে লেখার পর সে নির্যাতিতাই হন, তার কোনো আত্মীয় হন বা পুলিশের লোকেরা হন, এই যে নামগুলো বাদ দিয়ে সেখানে ওই একটা একটা লেটার বসিয়েছে, সেটা কিন্তু লেখাগুলো যদি আপনারা পরীক্ষা করে দেখেন তাহলে সম্ভাবনা বেশি যে প্রথমে এফআইআর যিনি লিখেছিলেন এই নামগুলো পরে কোনো হোয়াইটনার বা এরকম কিছু দিয়ে ইরেজ করে বসিয়েছেন যিনি, তার হাতের লেখা অন্যান্য লেখা থেকে আলাদা। এটা যদি নির্যাতিতা নিজে থেকেই এই পরিবর্তন করে থাকেন বা তার কোনো আত্মীয় স্বজন তার সম্মুখীন করে থাকেন তাহলে একরকম, কিন্তু যদি পুলিশের লোকেরা এটা করে থাকেন তাহলে তার অর্থ কি সেটা আপনারা আমার থেকে ভালো বোঝেন। তা আমি বলবো যে এটা তদন্ত হওয়া দরকার এবং নিউজ চ্যানেল হিসেবে আপনাদের এটা বের করা উচিত যে নির্যাতিতা বেঁচে আছেন তিনি বলতে পারবেন, তার আত্মীয় স্বজন যিনি এটা নিয়ে থানায় গিয়েছিলেন তিনি বলতে পারবেন, পুলিশের লোকেরাও বলতে পারবেন যে এই পরিবর্তনটা তাদের কাছে আসার আগে হয়েছে না তাদের কাছে আসার পরে হয়েছে এবং কোথায় হয়েছে এটা জানতে পারলে এটা একটা কিন্তু বড় ব্রেক থ্রু কেসটা তদন্তের ক্ষেত্রে আপনারা যে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এই জায়গায় তদন্ত বা অন্তর তদন্তের জায়গাটা ডেফিনেটলি থাকবে, খুব স্বাভাবিকভাবে থাকবে, প্রশ্ন তো অ্যারাইজ হয়েছে। এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে মানে আমি যে জায়গাটা অবশ্যই দেখবার চেষ্টা করব তা হচ্ছে এই কলেজের ভেতরে মানে নিরাপত্তারক্ষী রয়েছেন, সেটা পেরিয়েও এরা কি করে এই সন্ধ্যের সময়টা সেখানে কাটাতে পারছেন, মানে এদের তাহলে পরে কতটা বড় হাত থাকতে পারে। না হলে পরে আপনি সো কল্ড এই দাদা যারা, এই দাদাদের বারবারান্ত তো আর একদিনে হচ্ছে না, দীর্ঘ সময় দীর্ঘ জায়গায় দীর্ঘ সময় ধরে এই ধরনের ছবি, না হলে পরে তো কলেজ কর্তৃপক্ষ এই জায়গায় কিছু বলবে না, হতে পারে না। নিরাপত্তারক্ষী অ্যারেস্ট হয়েছেন আজকে, আরও একজনের অ্যারেস্টের খবর আপনারা জানেন, কিন্তু প্রশ্ন হচ্ছে নিরাপত্তারক্ষীকে অ্যারেস্ট করলেই কি এই ঘটনায় পার পেয়ে যাওয়া যায়? গভর্নিং বডি তারা কি করছে, তারাই বা কি করে সেই জায়গায় এরা যে থাকছে সন্ধ্যের পরেও, সেটা ভিকটিমও ছিলেন সেখানে, যাদের বিরুদ্ধে অভিযুক্ত যারা তারাও ছিলেন, এই সাহসটা এরা কোথা থেকে পাচ্ছে, কারা এদেরকে যুগিয়ে দিচ্ছে, কেন তাহলে পরে প্রথম থেকে নেই? ঘটনা যা ঘটেছে তাহলে এর পেছনে কি কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে, মানে অনেকদিন ধরেই চলছে তাহলে পরে এই ধরনের পরিস্থিতি? এই গোটা পরিস্থিতিগুলো নিয়ে আমাদের একটু জানতে অবশ্যই আজকে আলোচনায় তোলবার চেষ্টা করবো। আমি সন্দীপাদির কাছে আসবার চেষ্টা করি, কারণ তিনি একজন নারী, তিনি দেখছেন গোটা পরিস্থিতি। যতই হোক তিনি কংগ্রেস মুখপাত্র, কিন্তু একজন নারী হিসেবে আমি প্রথম প্রশ্ন করব যে আজকে দাঁড়িয়ে যে ছবিগুলো আমরা দেখছি সন্দীপাদি, এটা কবে বন্ধ হবে? দেখুন, আমি জেন্ডার ওয়াইজ একজন মহিলা বা নারী বলে এখানে আমি কোনো রকম কোনো ভিকটিম কার্ড প্লে করতে চাই না। প্রথম কথা, এখানে ইন জেনারেল সবার নিরাপত্তা নিয়ে সব রকম ধরনের অপরাধ নিয়েই আমি কথা বলতে চাই, কিন্তু যেহেতু বিশেষত এই মেইনলি এই ইস্যুটা নিয়ে আজকে আমরা কথা বলছি, তো সেখানে একটা জঘন্য অপরাধ, এই অপরাধের মানে কোনো ক্ষমা নেই। আপনি কিছুক্ষণ আগে মণিময়বাবু আপনি বললেন যে আরজি কর থেকে কসবা, কেন দাদা? মানে আমাদের স্মৃতিটা কি এতটাই ঠুনকো? মানে মাত্রই 10 মাসের স্মৃতি আমাদের, মানে আমরা কি ভুলে যাব যে 18 ডিসেম্বর 2008 তাপসী মালিক, তারপর থেকে কামদুনি থেকে শুরু করে একটার পর একটা হয়ে আজকের দিনে এসছে ল কলেজের ছাত্রী। কেন? তাপসী মালিকের বাবা কি বলেছিলেন? তাপসী মালিকের বাবা তো বলেছিলেন যে এই মাননীয়ার যারা আছেন সাঙ্গপাঙ্গরা, তারা নাকি ওই 18 বছরের ওই মেয়েটিকে ধর্ষণ করে তার দেহ জ্বালিয়ে দিয়েছে। তাপসী মালিকের বাবা তো পরে স্বীকারই করেছেন। মানে যারা ক্ষমতাতে আসার আগেই মহিলাদেরকে টার্গেট করে, মহিলাদের উপর অত্যাচার করে, মহিলাদেরকে শারীরিক, দৈহিক, মানসিক সব রকমের নির্যাতন নিপীড়ন করে সরকারে আসার আগে থেকেই যাদের এই মেন্টালিটি, সরকারে আসার পর কি হতে পারে এটা যদি আমরা ভেবে আমরা যদি মনে করি যে না খুব ধোয়া তুলসী পাতা, না 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 ওরা ওটা করেনি, তাহলে এটা আমাদের মূর্খামি হবে। আজকের দিনে এই বাংলার বুকে যে পরিবারগুলো আছে, এরকম কোনো পরিবার বাকি নেই যে পরিবারে একজন হলেও মহিলা নেই।
সে শিশুই হোক, সে অশীতিপর বৃদ্ধাই হোক, নিজের মাই হোক, যাই হোক, এরকম কোনো ফ্যামিলি নেই 10 কোটি মানুষের এই বাংলাতে যে পরিবারে মহিলা নেই। আজকের দিনে আমরা বলছি যে কথাটা সচরাচর আমরা বলি যে 8 থেকে 80 কেউ রেহাই পাবে না, তৃণমূলের জমানায় সেটা পাল্টে গেছে। সেটা নবজাতক থেকে একদম বেডরিডেন মৃত্যুসজ্জায় থাকা যে কোনো মহিলা, নবজাতক থেকে শুরু করে যে কেউ রেহাই পাচ্ছে না আজকের দিনে। আজকে আমরা আরেকটা জিনিস নিয়ে বলতে চাইছি যে মণিময় বাবু, আপনি বললেন কারা হাত লম্বা করছে, আমরা বলছি তারাই হাত লম্বা করছে যারা বিভিন্ন ভূমিকায় একজন মানুষ, আমি তাকে মহিলাও বলবো না, একজন মানুষের দেহের মধ্যে বিভিন্ন রূপে বিরাজমান করছে। সে শিল্পী একাধারে, সে একাধারে লেখিকা, সে একাধারে তিনি আঁকেন, একাধারে তিনি গান লেখেন, একাধারে তিনি বই লেখেন, কবিতা লেখেন। ওনার কবিতার বই এখন বর্তমানে রাজ্যের পাঠ্যক্রমে বোধহয় ইন্ট্রোডিউস হতে চলেছে বা হয়েছে। ওই যে মহিলা যিনি হচ্ছেন পশ্চিমবাংলার যত তৃণমূলী, যত অপরাধী, যত ক্যাটাগরির অপরাধী, তাদের সবচেয়ে প্রিয় স্বঘোষিত বাংলার গর্ব দিদি। আজকে মাননীয়ার পুলিশ প্রত্যেকটা কাণ্ডে, প্রত্যেকটা জঘন্য কাণ্ডে যদি মাননীয়ার পুলিশ স্বচ্ছভাবে স্বচ্ছতার প্রমাণ দিয়ে নিজেদের কাজের প্রমাণ দিত, মাননীয়া যদি না বলতেন যে কামদুনির পার্কস্ট্রিটের কাণ্ডকে ছোট ঘটনা বা কামদুনির ঘটনায় যদি হাইকোর্ট বলতে বাধ্য না হতো যে পুলিশ পর্যাপ্ত এভিডেন্স দিতে পারেনি বলে আমরা ধর্ষক দেখে, আমরা জানি এরা ধর্ষক, আমরা জানি এর অপরাধী, কিন্তু পুলিশ পর্যাপ্ত এভিডেন্স দিতে পারেনি। কিন্তু মাননীয়া যদি না বলতেন, ওই আপনি কিছুক্ষণ আগে যে নাবালিকা মেয়েটির কথা বলছিলেন যে টিএমসি নেতার ছেলের জন্মদিনের পার্টিতে গিয়ে এরকম হয়েছে, যদি না বলতেন যে প্রেমের ঘটনা, প্রেগনেন্ট হয়েছে, অমুক তমুক হয়েছে, তাহলে এই মনোজিৎ মিশ্রদের মতন যে কালপ্রিটগুলো আছে, যদি অভয়াকাণ্ডে যদি ঠিকঠাকভাবে সন্দীপ ঘোষ বা এই যে গ্যাংটা, এই যে এন্টায়ার নেক্সাসটা, এটার এগেনস্টে যদি ঠিকঠাকভাবে শুরু থেকে কাজ করতেন, তাহলে এই মনোজিৎ মিশ্ররা কোনোদিনও বলতে পারতো না ওই যে মেয়েটি ভিকটিম, তার কথা অনুযায়ী যে আমি পার্টির কি পজিশনে আছে জানিস তো, মানে এরকমই কিছু একটা বলেছে, তোর বয়ফ্রেন্ডকে খুন করিয়ে দেব, তোর বাবা মাকে খুন করিয়ে দেব, তোর বাবা মার নামে উল্টোপাল্টা কেস দিয়ে দেব। মানে ওরা তো জানে যে আমি কোন পার্টিটা করছি, তৃণমূল করছি, কার আশীর্বাদ আমার মাথায় আছে, মাননীয়ার আশীর্বাদ আমার মাথায় আছে, আমি কোন ঝান্ডাটা ধরছি, আমি জোড়া ফুলের ঝান্ডাটা ধরছি। তো এই সব ঝান্ডাগুলো ধরে না সমস্ত রকমের অপরাধ থেকে পার পাওয়া যেতে পারে। আমি একটা কথা বলে শেষ করবো, তন্ময় বাবুর কাছে যাওয়ার আগে তন্ময় বাবুকে আমি একটা ক্লু দিতে চাই, ওনার সুবিধা হবে বলতে। কল্যাণ ব্যানার্জি উনি বাইট দিয়েছেন, মানুষের মানসিকতা পরিবর্তন করতে হবে। কেন? একটা ছেলে যে কিনা আপনার দলের খুব গুরুত্বপূর্ণ পোস্ট বা বিভিন্ন কার্যক্রমে থাকে, তার দায় সমাজের মানুষরা নেবেন তাদের মানসিকতা পরিবর্তন করার জন্য। ওয়াই? তন্ময় বাবু একজন মানুষ, বান্ধবীকে ধর্ষণ করলে পরে তার নিরাপত্তা কে দেবে? ঠিক আছে দাঁড়ান মণিময় বাবু, তন্ময় বাবু আমার পাশে বসা, অতি ভদ্র, আমি জানি তন্ময় বাবু তৃণমূল করেন, তাও অতি ভদ্র। তন্ময় বাবুকে নেবেন একজন মানুষ হিসেবে, যে মানুষের মানসিকতা পরিবর্তন করো। মনোজিৎ মিশ্রের দায়িত্বভার। আচ্ছা চলো, তন্ময়দার থেকে যে কথাটা কল্যাণ ব্যানার্জি বলেছেন, উনি কি করবেন ওনার মানসিকতা পরিবর্তন? ঠিক আছে, তন্ময়দার থেকে উত্তর নেবো। চলুন, আমি তন্ময়দা আপনার থেকে একদম 30 সেকেন্ড উত্তর নিয়ে আমি আপনার কাছে একটু বিরতি নেবো। আমি বলুন। না, অনেকগুলো কথা বলেছেন সন্দীপবাদী, তো 30 সেকেন্ডে তো এত কিছু উত্তর দেওয়া সম্ভব নয়। প্রথম কথা হচ্ছে ধর্ষণ যে একটা সামাজিক ব্যাধি, এইটা নিয়ে আশা করি সন্দীপবাদীর কোনো দ্বিমত আছে এটা নয়। এই ঘটনাতে আসবো আমি সেই কথাটা যাচ্ছি। আপনি বলেছেন, আমি পুরোটা শুনেছি, আমি আসবো, কিন্তু আপনি বললেন না যে সমাজের পরিবর্তনের দরকার নেই। যদি সমাজের পরিবর্তনের দরকার না হতো, মানুষের মানসিকতার পরিবর্তনের যদি দরকার না হতো, তাহলে পৃথিবী ছেড়ে দিলাম, ভারতবর্ষের মধ্যে ফিরে আসি। ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ধর্ষণ হয়, বাকি সারা রাজ্যে আর কোনো রাজ্যে ধর্ষণ হয় না। যদি এই পরিস্থিতি তৈরি হতো, তাহলে আপনার এই যুক্তির সঙ্গে আমি সহমত হতাম যে মানুষের মানসিকতার পরিবর্তনের প্রয়োজন নেই। শুধুমাত্র একটা দল আছে, সেই দলের লোকজনই হচ্ছে ধর্ষক মানসিকতা। সুতরাং তাদের লোকজন বাদ দিয়ে বাকি ভারতবর্ষ ধর্ষক মুক্ত সমাজ, আমরা সেই
তথ্য আছে কিনা, যিনি মডারেটর, তিনি অ্যাঙ্কার, তিনি বলবেন যে সেই তথ্য আছে কিনা। আমি বলতে পারি, কিন্তু আমি ছেড়ে দিলাম এটা বলার জন্য যে এইটা সমাধান নয়। এরপরে এই ঘটনা নিয়ে নিশ্চয়ই আলোচনায় একদম ফিরবো, এবং যেখানেই সেখানে যে আমার ঘটনা বক্তব্য আমি ঘটছে। নিশ্চয়ই রাখবো। তবে এই বিষয়টা মাথায় রাখবেন, সমস্ত দর্শকদের বলছি, এখানে যারা কো প্যানেলিস্ট আছেন তারাও বলছি, তাদেরও উদ্দেশ্যও বলছি যে কখনো এই ধরনের ঘটনা যে কোনো সময়, এই যে মহিলাকে তাদের ভোগ্য পণ্য হিসাবে দেখা, এইটা সামাজিক ব্যাধি ছিল, সামাজিক ব্যাধি আছে এবং সামাজিক ব্যাধি থাকবে। তার পরবর্তী আলোচনায় নিশ্চয়ই ঠিক, ফিরব। চলুন আমি আসছি, প্রীতম দা আপনার কাছে আসবো ডেফিনেটলি। কিন্তু সাধারণ মানুষ, চম্পাহাটির মানুষ কি বলছেন একটু শোনাই আপনাদের, কারণ এটা শোনানো খুব দরকার। সেই অঞ্চলের মানুষ যিনি নির্যাতিতা, আজকে সেখানকার প্রতিবেশীরা কি বলছেন, খুব গুরুত্বপূর্ণ বক্তব্য শুনুন। এটা তো টোটাল রাজ্যেরই ক্ষতি। আমরা তো এটা রাজ্য সরকারের পুরো দোষারোপ করব যে টোটাল হচ্ছে যে এই নির্বাচন বন্ধ করার জন্যই আজকের এই রকম কলেজগুলো কেন টোটাল সমস্ত জায়গায় এই ঘটনাটা ঘটছে। তাহলে আজকের আরজি করের যে ঘটনা, সারা পৃথিবী যে ছায়া পড়েছে, সেই ছায়া, এই ছায়া একমাত্র এক হলো ফাঁসি আর এক হলো যাবজ্জীবন। এইটা যদি সরকার তো এটাকে বাঁচানোর চেষ্টা করছে, সেটা তো আরজি করের ঘটনা থেকে আমরা বুঝেছি। তাহলে এইটার পদক্ষেপ হলো এক ফাঁসি দেওয়া, আর এক হলো যাবজ্জীবন সাজা যদি দেয়, তবে অন্তত এই ধর্ষণের হাত থেকে মেয়েরা বাঁচতে পারবে। প্রাক্তন, তাহলে আমরা চাই যে এইটার প্রতিবাদ, মানে এটা যেমন আরজি করে যে পৃথিবী জুড়ে হয়েছে, এটাও সেই রকমভাবে আমরাও এর প্রতিবাদ করব। নিরাপত্তা নিয়ে কি বলবেন? নিরাপত্তা তো কিছু নেই, নিরাপত্তার কোনো অভাব আছে তো? নিরাপত্তা না থাকলে তো এই চলছে, সরকার যা ইচ্ছে তাই তো মনে করেই যাচ্ছে, তো নেই তো এরকমভাবে চলছে। নিশ্চয়ই যারা দোষী তাদের তো শাস্তি হওয়াই উচিত। শাস্তি কি আর হবে বলুন? এর আগে আরজি কর হলো, তার কোনো বিচার হয়েছে, কোনো কিছু হয়েছে? আপনারা কি ফাঁসির দাবি? হ্যাঁ অবশ্যই। তো কিসের দাবি জানাচ্ছেন? ফাঁসি হোক, আবার কি? প্রতিবাদ করবেন এলাকাবাসীরা? অবশ্যই প্রতিবাদটাই এর অতি দ্রুত এর সুবিচার চাই এবং তদন্ত। এরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, এরা একদম সর্বসাধারণ মানুষজন, তারা বলছেন। যদিও বিজেপির তরফ থেকে আজকে অন্যান্য রাজনৈতিক যে বিরোধী দলগুলি রয়েছে তারা আজকে প্রতিবাদে সামিল হয়েছেন, তবে বিজেপির একেবারে সেই ধস্তাধস্তি ছবি আরও একবার আমরা দেখতে পেয়েছি আজকে। সেই জায়গায় গিয়েছে, আমরা সেই ছবিটাও দেখতে দেখতে প্রীতমদা যেহেতু রয়েছেন তাই প্রীতমদার কাছে এই জায়গায় আসবো, কারণ সুকান্ত মজুমদার বলছিলেন যে ধর্ষণ আটকানো যাচ্ছে না, অথচ বিরোধীদের আটকাতে এখানে ব্যস্ত বেশি করে পুলিশ, সেই ভূমিকায় নাকি তারা অবতীর্ণ হচ্ছে। জিজ্ঞেস করছো? হ্যাঁ প্রীতম, আজকে দেখো, একটু আগে তন্ময়দা বলছিলেন না যে সামাজিক ব্যাধি অবশ্যই, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, আমি ধরুন একটা পরিসংখ্যান দিই, এবং আমি ধরুন প্ল্যাকার্ডটা আজকে আমাদের ওখানে নিয়ে গেছিলাম, সেই প্ল্যাকার্ডটাও তোমায় দেখাচ্ছি। সেই দর্শকদের সাথে তৃণমূল নেতাদের দেখবে। এই এক তৃণমূল নেতা যিনি ওই ধর্ষককে বিভিন্ন পোস্ট দিয়েছেন, এই আরেক স্বনামধন্য, সবাই যাকে চেনে, সেই অভিষেক ব্যানার্জি, তার সাথে সেই ধর্ষক। এই আরেকজন যিনি আজকে আপনার মমতা ব্যানার্জির ঘরের লোক, ওনার ভাইয়ের বউ কাউন্সিলর, তার সাথে উনি আছেন সাউথ কলকাতার যে তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট, আমরা দেবাদা বলি, সেই দেবাদার সাথে উনি আছেন। আজকে এগুলো কেন দেখাচ্ছি? আজকে এই প্রকাশ পেয়েছে কলকাতার মধ্যে ঘটনা, এর আগেও আরজি কর কলকাতার মধ্যে ঘটনা। আজকে আমি মানে একদম পরিষ্কার ভাষায় বলছি, ক্রিমি লেয়ার যাকে বলি, যে ক্রিমি লেয়ার যারা পড়াশুনো করেছেন এবং লতে পাস করেছেন, এবং একজন ডাক্তার, যিনি ডাক্তারি করতেন, সেখানে আজকে উত্তাল হয়ে গেল। কিন্তু আমি তোমাকে একটা পরিসংখ্যান দিই, এই তৃণমূলই মানেই যে ধর্ষক, মানে তৃণমূলরাই আজকে তন্ময়দাকে বাদ দিয়ে কিছু লোক আজকে এমন পর্যায়ে নিয়ে গেছে। 2025 গড়বেতা জুন নাবালিকাকে ধর্ষণ করে তৃণমূল নেতা মুজিবুর মণ্ডল। মিনাখা 2025 মে বাড়ির ভেতরে ঢুকেই গৃহবধূকে ধর্ষণ করে তৃণমূল নেতা বাবুসোনা মীর এবং রবিউল। কোচবিহার মার্চ মাস চাকরি দেওয়ার নামে ধর্ষণ করে তৃণমূল নেতা আব্দুল মান্নানের। আপনার নারায়ণগড় মার্চ পার্টি অফিসে ডেকে মহিলাকে ধর্ষণ করে তৃণমূলের অঞ্চল সভাপতি লক্ষ্মীকান্ত সিট শান্তি ভূঁইয়া। মালদা বাড়ি পাইয়ে দেওয়ার নামে 10ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে তৃণমূল নেতা অমল মণ্ডল। মালদা আবার মার্চ বাড়ি ঢুকে মহিলাকে ধর্ষণ করে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মাসুদুর রহমান। মুরারই ফেব্রুয়ারি মূক ও বধির গৃহবধূকে ধর্ষণ করে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী তাপস মণ্ডল। রামনগর জানুয়ারি মাস 7 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে তৃণমূল নেতা ফারুক গাজী। এটা হচ্ছে 2025। এবার 2024 চাপড়া 8 বছর নাবালিকাকে ধর্ষণ করে তৃণমূলের বুথ সভাপতি। ক্যানিং
বাড়ি বানানোর লোভ দেখে মহিলাকে ধর্ষণ করে খুন করে তৃণমূল নেতা মহসিন মোল্লা। গাইঘাটা টিউশন করে ফেরার পথে দশম শ্রেণী নাবালিকাকে ধর্ষণ করে আরেক তৃণমূল নেতা। কুলতলি মুক ও বধির যুবতীকে ধর্ষণ করে মুখ বন্ধ করে টাকা দেয় তৃণমূল নেতা প্রহ্লাদ নস্কর। কুলতলি আবার নাবালিকাকে ধর্ষণ করে খুন করে তৃণমূল নেতা মুস্তাকিম সর্দার। মালদা অক্টোবর 2024 নাবালিকাকে বৈষ্ণবনগরে মাঠের মধ্যে ধর্ষণ করে তৃণমূলের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সদস্য। সোনামুখী সেপ্টেম্বর 2024 তথ্য দেবেন 19 এরকম আমি বলছি যে শেষ হয়ে যাবে পলিটিক্স আপনি যেটা বলছেন আজকে দেখো আমি সেটা নিয়ে তরজাটা একটু শোনাই আপনাকে। দুজন দুদিক থেকে তরজা কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি। না তরজার ব্যাপার না, এই যে আজকে যে অবস্থাটা যে পরিস্থিতি, মমতা ব্যানার্জির এই সরকার এবং মমতা ব্যানার্জির লুম্পেন দল শুধু কাউকে বাড়ি দেওয়ার নামে, কাউকে চাকরি দেওয়ার নামে, কাউকে টিএমসিপির পোস্ট দেওয়ার নামে আজকে বাড়িতে ডেকে নিয়ে, তোমার অফিসে ডেকে নিয়ে, নালে ইউনিয়ন রুমে ডেকে নিয়ে সেখানে ধর্ষণ করতে পারে। সেটা আজকে এই সরকারটা আজকে কোন জায়গায় নিয়ে গেছে তার কারণে কারো কোনো নিরাপত্তা নেই। এরা নিজেদেরকে লুম্পেন বাহিনী। আর ববি হাকিম বলছে না এটা ছোটোখাটো নেতা, আর ছোটোখাটো নেতার সাথে প্রথম বলছে আমি একে চিনি না, অথচ ওনার সাথে ছবি আমরা দেখতে পাচ্ছি। ছোটোখাটো নেতা অভিষেক ব্যানার্জি নাকি মানে বিশাল বড় একজন নেতা সেনাপতি, তার সাথে আছে। মানে পর কত বলবো তোমাকে? আপনার এই কথা সূত্র ধরে সময় দাও, আমি পর 2011 পরের পাকশিট থেকে শুরু হয়েছিল ছোট ঘটনা, তারপর কামদুনি, তারপর হাসখালি, যে ওনার ক্যারেক্টার নিয়ে প্রবলেম। আচ্ছা, এই একটার উপর একটা এই যে সামাজিক ব্যাধি, এই সামাজিক ব্যাধিকে প্রশ্রয় দিচ্ছে তৃণমূল। চলো তন্ময়দার উত্তর। তার আগে তন্ময়দা আমি একটুখানি এই বক্তব্যটা শুনিয়ে নিই, আপনাদের দুজনেরই সুবিধা হবে। এই যে ছবি নিয়ে রাজনীতি, পিকচার পলিটিক্স যাকে বলছি আমরা, সেটায় তরজা এবার দেখে। ये है मनोजीत मिश्रा, और मनोजीत मिश्रा को आप किनके साथ देख सकते हैं? ये मनोजीत मिश्रा अभिषेक बनर्जी के साथ है। ये मनोजीत मिश्रा है मिनिस्टर चंद्रिमा भट्टाचार्य के साथ, जो ममता बनर्जी की काफी नजदीकी मंत्री मानी जाती है। ये मनोजीत मिश्रा है टीएमसी की काउंसिलर और ममता बनर्जी की सिस्टर इन लॉ कजरी बनर्जी के साथ। आप देख सकते हैं खुद सुप्रीमो के साथ हैं, अभिषेक के साथ, खुद मंत्री के साथ है मनोजीत, और रिश्तेदार ममता बनर्जी की सिस्टर इन लॉ और काउंसिलर के साथ है। ठीक उसी प्रकार आप मनोजीत मिश्रा जो मुख्य आरोपी है उसको देख सकते हैं टीएमसी के एमएलए देवाशीष कुमार के साथ। आप देख सकते हैं उनको टीएमसीपी के प्रेसिडेंट तिरंकुर भट्टाचार्य जी के साथ, और ठीक उसी प्रकार टीएमसी काउंसिलर जो मैंने आपको दिखाया था उनके साथ ये तस्वीर देख सकते हैं। বিজেপির এক যুব নেতা, মেদিনীপুর শহরের 14 নম্বর ওয়ার্ডে তার বাড়ি, সোমনাথ সাহু, এবং কমিটিতে সম্পাদক পদে সে রয়েছে। তার স্ত্রী বিজেপির প্রার্থী হয়ে গত পৌরসভা নির্বাচনে মেদিনীপুরে 1 নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এই ছেলেটি ওড়িশা সীমান্তে ঢুকে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে। ডাকাতি সিসিটিভিতে সব ধরা আছে। দোকান লুট করছে, সোনার দোকান, পালাতে গেছিল, বামাল ধরা পড়েছে। তো এখন দেখা যাচ্ছে তার সঙ্গে সুকান্ত মজুমদারের খুব সুন্দর ছবি আছে। তো সুকান্ত বাবু কি ডাকাতি করতে পাঠিয়েছিলেন? জুয়েলারি দোকানের ডাকাত সুকান্ত মজুমদারের সঙ্গে সুকান্ত পাঠিয়েছিলেন নাকি ডাকাতির কিছু ব্যাপার ট্যাপার, সেটিং, সেট আপ, রেশিও এসব আছে। সত্যি মিথ্যে তো জানি না, বলতে হবে তো। যদি আপনারা তৃণমূলের ছবি দেখিয়ে বড় বড় কথা বলতে যান, যারা রাজনীতি করেন, নানা রকম মানুষ নানা রকম সংগঠনে কখন অতীতে ছিল, কখন কে ছবি, আপনারা ছবির রাজনীতি করছেন। এটা হচ্ছে তৃণমূলের উত্তর কুণাল ঘোষ দিয়েছেন। তন্ময়দা বলুন, আপনি বলুন। কুণালদার ছবিটা আপনি দেখালেন, আমার মোবাইল থেকে আমি ওই ছবিটাই দেখাচ্ছিলাম। এছাড়াও আরও অনেক ছবি আছে। প্রথম কথা হচ্ছে জয়দেব খান বলে একজন ক্রিমিনালের সঙ্গে আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের একটা ছবি আছে। তার মানে কি এটা প্রমাণ হয় যে অমিত শাহজি ওই ক্রিমিনাল দুজন এক হয়ে গেল, বা অমিত শাহজি বলেছেন জয়দেব খানকে ওই ক্রাইমগুলো করতে? সুতরাং এইগুলো দিয়ে প্রমাণ হয় না কিছু। বিষয়টা এটা নয়, বিষয়টা হচ্ছে পার্থক্য। প্রথম
অনেকগুলো তথ্য দিয়েছে, আমি শুনছিলাম বসে বসে তথ্য দিচ্ছিল। তো ওরকম তথ্য লিখে আনতে গেলে আমার একটা খাতা দিস্তা হয়ে যেত। সারা ভারতবর্ষে যে রাজ্যগুলোতে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে ধর্ষণ কাদের হয়েছে এবং তাদের সঙ্গে কি ব্যবহার করা হয়েছে। আমি শুধু একটা উদাহরণ দিই, ও 10টা বলেছে, আমি তার একটা জাস্ট পাল্টা একটা উদাহরণ দেব। উত্তরপ্রদেশে একটা ধর্ষণ হয়েছে উন্নাওয়ে। কি ঘটনা ঘটেছে সেখানে জড়িত বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গার, তাকে কি হচ্ছে, যে ধর্ষিতা হয়েছেন তার পুরো পরিবারের লোককে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে যাতে কেউ কমপ্লেনটুকু করতে না পারে। আমাদের এখানে যে ঘটনা ঘটেছে কেউ তার সমর্থন করবেন না, কোনোভাবে দলীয় কোনো লোক সমর্থন করবেন না, এবং অফিসিয়াল মুখপাত্র হিসাবে এবং ব্যক্তি হিসাবে আমি তো করবই না। কিন্তু সমস্যাটা হচ্ছে একটা জায়গায় পার্থক্য, সেটা সঙ্গে সঙ্গে এই যে আপনারা খবরে দেখানোর আগে যখন থেকে ব্রেক করতে শুরু করেছেন সমস্ত সংবাদ মাধ্যম, তার আগেই কিন্তু একজন অ্যারেস্ট হয়ে গেছিল প্রথমেই ব্রেক করার আগে, এবং তারপরে আরও 3 জন অ্যারেস্ট হয়েছে। আপনারা যেটা দেখালেন সর্বসাকুল্যে 4 জন অ্যারেস্ট হয়েছে। একটা সিট গঠন করা হয়েছে 4 জনের, যাতে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো ঘটনা একটা ঘটলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রশাসন এই কাজটা অন্তত করছে। আবার বলছে আরজিকর নিয়ে এখানে যারা আছেন, আমি একটা যা তথ্য দিয়ে দিই, সুবিধা হবে বলতে। প্রথমের সঙ্গে সেদিন আমার দেখা হয়েছিল। আরজিকরের যে ওই রাত দখলের যে রাত্রি, সেই রাত্রিতে আমি নিজে হেঁটেছিলাম, প্রীতমের সঙ্গে দেখা হয়েছিল। বিষয়টা সেটা নয়, কিন্তু বিষয়টা হচ্ছে 24 ঘন্টার মধ্যে যে লোকটিকে অ্যারেস্ট করা হয়েছিল সেই লোকটি এখনও অবধি, তাকেই সিবিআই, তখন সবাই সিবিআই চেয়েছিল। আজকে ভাগ্য ভালো যে আজকে আমি দেখলাম বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পল, তিনি বললেন যে না, কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ দিয়েই তদন্ত করতে হবে, আমরা বিশ্বাস রাখি। আমরা অত্যন্ত খুশি যে উনি শেষ পর্যন্ত সত্যিটা স্বীকার করেছেন। বিষয়টা হচ্ছে তো একই, যে সিবিআই দিয়ে আরও প্রায় 1 বছর কেটে গেল, কিছু হলো না, সেই লোকটিই রয়ে গেল। তার মানে কি পশ্চিমবঙ্গ পুলিশ ব্যবস্থা নেয়নি, এই কথাটা হচ্ছে মিথ্যা কথা। যে কোনো সময় ঘটনা করলে তার সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা। 30 সেকেন্ড, আমাকে বিরতি নিতে হবে। দেখো, আমি যে উদাহরণগুলো দিলাম বা আজকেও যে কসবার ঘটনা রয়েছে, একটা জিনিস খুব কমন, কেউ কাউকে বাড়ি পাইয়ে দেওয়ার জন্য ধর্ষিত হতে হয়েছে, কাউকে চাকরি পাওয়ার জন্য ধর্ষিত হয়েছে, এবং কাউকে কি বলেছে সেক্রেটারি পদ দিয়েছে। ইলেকশন নেই, কিছু নেই, অথচ সেক্রেটারি হয়ে যাচ্ছে। একজন হঠাৎ করে নিয়ম মানিয়ে প্রাক্তন ছাত্রদের ওখানে গভর্নিং বডিতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা এই মানসিকতার এগেনস্টে, এবং এই মানসিকতা হচ্ছে বলেই আজকে সিবিআই ইডি কিন্তু ওই আপনার আরজি করে ওই ভদ্রলোককে এখন জেলে রেখেছে, ওই দুর্নীতি রেখেছে। ওই দুর্নীতি রেখেছে বারবার চিঠি সিএম মতো পর্যন্ত গেছিল, সিএম কোনো স্টেপ নেয়নি। তো সুতরাং সিবিআইডি কি করেছে স্যার বাংলার মানুষ দেখছে। কিন্তু এই যে তোমাকে বললাম এই মানসিকতাটা, কাউকে বলছে ঘর পাইয়ে দেবো, আসো আমার সাথে শুয়ে পড়ো। আজকে তুমি বলো এই তোমার যে এই ঘটনাটি কসবা নিয়ে তোমার গতকাল বলেছিল কল্যাণ দা, আজকে একটু কিছুক্ষণ আগে বলেছে মদন মিত্র, বলছে ওখানে মহিলারা না। আচ্ছা, আপনার এই কথা সূত্র ধরে মদন মিত্র কি বলেছেন শুনিয়ে না, ঠিক আছে চলুন। ওকে, মদন মিত্রের বক্তব্য, কামারহাটির বিধায়ক কি বলছেন শুনো। लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, 2 सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हम, जो गंदा काम किया, वो ही हैड टेकन द एडवांटेज ऑफ द सिचुएशन। চাঞ্চল্যকর এটা, প্রীতম দা কি বলবেন জানি না, আমার কাছে তো চাঞ্চল্য লাগছে। আমি দেখো, আমি তোমাকে এই দিস ইজ দ্য মাইন্ডসেট, এটাই মাইন্ড, আমি তোমাকে আমি বলার পর তুমি বলছো আবার আমাকে বিরতি নিতে হবে। হ্যাঁ, আমি এই মাইন্ডসেটের কথা বলছি যে কাউকে বলছে আমি বাড়ি পাইয়ে দেবো, ধর্ষণ করে দিচ্ছে, কাউকে বলছে আমি তোমার চাকরি পাইয়ে দেবো, ধর্ষণ করে দিচ্ছে, কাউকে বলছে আমি রেশন পাইয়ে দেবো, ধর্ষণ করে দিচ্ছে, কাউকে বলছে আমি তৃণমূলের পোস্ট পাইয়ে দেবো, ধর্ষণ করে দিচ্ছে। এই যে তৃণমূলের মানসিকতা, এই তৃণমূলের মানসিকতা 2011-তে মমতা ব্যানার্জি জন্ম দিয়েছেন। এই মমতা ব্যানার্জি জন্ম দিয়েছেন, এই মমতা ব্যানার্জি জন্ম দিয়েছেন। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি কুক্ষিগত করে রেখেছেন, সরকারকে গ্রাস করার চেষ্টা করছেন, কোনো রকম ব্যবস্থা নিচ্ছেন না। এই যে বারবার কথা হচ্ছে, সুব্রত মণ্ডল কি বলেছে, পুলিশের কিন্তু কাউকে ছাড়েনি, পুলিশের মা বউকেও কি ভাষায় বলেছে আমি মুখের ভাষা প্রকাশ করতে পারবো না। বেশিক্ষণ থাকবেন না আমাদের সঙ্গে, আমাকে নজরুল সাহেবের কাছে যেতে হবে, একটা দ্রুত সময় নষ্ট করবো না, সরাসরি চলে যাব নজরুল সাহেবের কাছে। কারণ সাহেব, এটাই প্রশ্ন, আপনি মদন মিত্রের বক্তব্য শুনলেন, তিনি একজন বিধায়ক,
ধর্ষকদের যে মানসিকতা বা এই জায়গায় দাঁড়িয়ে শাসক মানসিকতার পরিবর্তন নিয়ে বারবার প্রশ্ন তুলছেন, যদি এর পরিবর্তন না হয় তাহলে কিছু হবে না। কি করে ঘটাবেন পরিবর্তন আমরা জানি না। উনি যেটা বলেছেন সেটা একদম বেঠিক তা নয়। আচ্ছা, তবে মানসিকতাটা তৈরি হয়েছে কিভাবে? আপনারা আরজি করে তদন্তের সময় অনেকগুলো ব্যাপার সামনে এসেছে, যেমন পিজি হাসপাতালের মতো হাসপাতালে পোস্ট গ্রাজুয়েশনে যার যোগ্যতা নাই সেরকম লোক ভর্তি হচ্ছে পার্টির সূত্র ধরে। তেমনি আরজি করে দেখুন যে টাকা নিয়ে কারো নম্বর বাড়ানো হচ্ছে, অনার্স পাইয়ে দেওয়া হচ্ছে, আবার টাকা না দিলে কাউকে ভালো লেখার পরও ফেল করে দেওয়া হচ্ছে। দেখুন যে সন্দীপ ঘোষ যিনি প্রিন্সিপাল ছিলেন এখনো যে আছেন হাজতে, সেটার কারণ ওখানে যে দুর্নীতিগুলো হয়েছিল সেই দুর্নীতির কেসে আছে। তো এই দুর্নীতির ব্যাপারে তো ওখানকার একজন ডেপুটি সুপার স্বাস্থ্য বিভাগে, পুলিশের অ্যান্টি করাপশনে, ভিজিলেন্স কমিশনে চিঠি দিয়েছিলেন। একটা চিঠি কালীঘাটে গিয়েও দিয়ে এসেছিলেন। তো রাজ্যের পুলিশ মন্ত্রী অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী এই দুর্নীতির কথা জানতেন না তা তো নয়, কিন্তু দুর্নীতিটা বন্ধ হয়নি কারণ তিনি তার থেকে ভাগ পেতেন। এই যে ল কলেজের ব্যাপারে আরো বেরোবে, কিন্তু আমি দু একটা যেগুলো জানাই, আপনি যে বললেন ভাগ পেতেন, মানে এর তথ্য আপনার সময় আমি কথা বলিনি, দয়া করে আমার পরে আপনি বলবেন। আপনার সময় আমি একটা কথাও বলিনি, আমি দু একটা কথা বলছি। দেখুন এই ছেলেটি ভর্তি হয়েছে কিভাবে, দেখুন ল পরীক্ষাতেও একটা এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয়, যা এখন পর্যন্ত সামনে এসছে পরীক্ষা না দিয়ে ভর্তি হয়েছে ওখানে, তাহলে বেআইনিভাবে ভর্তি হয়েছে। তারপরে দেখুন যে ছুরি মারা এইসব ঘটনার জন্য সে ডিসকোয়ালিফাইড হয়ে যায়, তারপরে কিছুদিন পরে আবার বেআইনিভাবে ভর্তি হয়েছে। দেখুন 21 সালে সে পাশ করে গিয়েছে। ভাইস প্রিন্সিপালের কথা যদি সত্যি ধরে নেওয়া হয়, কিছুদিন আগে তাকে ওখানে কাজে নিয়োগ করা হয়েছে। তার বিরুদ্ধে শ্লীলতা হানির কেস আছে, তার বিরুদ্ধে ছুরি মারার কেস আছে, তার বিরুদ্ধে কলেজের ক্যামেরা ভাঙার কেস আছে, এরকম অন্তত 1 ডজনের বেশি কেস আছে। তো এই কেস থাকার পরে তিনি ওখানের গভর্নিং বডির, তো তৃণমূলের একজন এমএলএ হচ্ছেন চেয়ারম্যান, এবং অন্য লোকরা আছে অন্য পার্টির নয়, তারা তাকে ওখানে নিয়োগ করলেন কি করে? এবং নিয়োগ করার আগেও তিনি এখনো কলেজের দেওয়ালে, তিনি কত বছর আগে ছাত্র ছিলেন, এখনো যে মনোজিৎ দাদা আর ইন আওয়ার হার্টস মানে টিম MM, এটা ওই কলেজে চলছিল কি করে? তারপরে যে এই লোক যে নিরাপত্তা রক্ষীকে যে বের করে দিলেন, নিরাপত্তা রক্ষী মেনে নিলেন কিভাবে? আমি তখন ভাইস প্রিন্সিপাল কলেজে ছিলেন। 25 তারিখের ঘটনা, এই যে আপনারা বলছেন আগে অ্যারেস্ট হয়েছে, ভাইস প্রিন্সিপাল কলেজে থাকলেন, ঘটনাটা জানলেন না কেন? নিরাপত্তা রক্ষীকে বের করে দিয়ে ঘটনা হলো, নিরাপত্তা রক্ষী ভাইস প্রিন্সিপালকে বললেন না কেন, বা তিনি পুলিশে খবর দিলেন না কেন? এইগুলো যদি তদন্ত করেন তাহলে দেখবেন মনোজিতদের হাত তো অনেক লম্বা, তারা তো দাদা, মানে এটা প্রশ্ন, মনোজিতদের ভয়ে কি তটস্থ থাকতেন নাকি নিরাপত্তা রক্ষীরা? এটা তন্ময় দ্বারা ভালো বলতে পারবেন। না হলে নিরাপত্তা রক্ষী ভাইস প্রিন্সিপালকে বলতেন, না হলে পুলিশকে বলতেন। দেখুন তটস্থ যে থাকতেন, সেটা কিছু ছাত্রীর কিছু কিছু চ্যানেল ইন্টারভিউ করতে চেয়েছিলেন, তো তারা পরিষ্কার বলছে যে আমি বলতে পারবো না, তাহলে আমার অবস্থা এরকমই হবে। এক্স্যাক্টলি। তো এতটাই তার প্রভাব। তো এইগুলো যদি রাজনৈতিক নেতাদের মাথায় হাত না থাকতো তাহলে কি এটা সম্ভব ছিল? একদম। আপনারা এই কথার সূত্র ধরেই তন্ময়দার থেকে উত্তর নেওয়ার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, আমি যেটা বলছিলাম, নজরুলবাবু অনেক কথা বলছিলেন, সেটা হচ্ছে ওই ভাগটা, যদিও আজকের এই আলোচনার বিষয় নয়, তবুও বললাম যে একজন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী সম্পর্কে ভাগ যেতেন সরাসরি বলে দিচ্ছেন উনি দায়িত্বশীল একজন নাগরিক বলেই আমি জানি। সেই কথাটার প্রমাণ তথ্য না থাকলে এরকম জাস্ট মিডিয়াতে বসে কিছুটা বলে দিয়ে পপুলারিটি গেইন করাটা কতটা যুক্তিযুক্ত ওনার মতো একজন মানুষের পক্ষে, সেটা নিয়ে আমার প্রশ্ন থাকলো। দ্বিতীয় কথা হচ্ছে,
আজকে পশ্চিমবাংলায় আমি আগে যে উদাহরণটা দিচ্ছিলাম যে আমি রাস্তায় হেঁটেছিলাম বললাম না যে শাসক দলের একজন রাজ্য কমিটির সদস্য হয়ে আমি আসছি আমি শেষ করে নিশ্চয় বলবেন আমার বক্তব্যটা হচ্ছে যে পশ্চিমবাংলায় সেই পরিসর আছে গণতান্ত্রিকভাবে যে প্রতিবাদ প্রতিরোধ হচ্ছে, প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকে যদি আমরা দেখি যে বিজেপির পক্ষ থেকে এই কথাগুলো তোলা হচ্ছে, আমি একটার পর একটা কথা বলতে পারি যেখানে সরাসরিভাবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মদত দেওয়া হচ্ছে। গোটা ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে, আজ থেকে নয়, স্বাধীনতার থেকে আমি একটু উত্তরটা নিই, কারণ নজরুল সাহেব থাকবেন না আমাদের সঙ্গে। আমি যা বলেছি সেটা আমি প্রমাণ করতে পারবো, আমি যেটা প্রমাণ করতে পারবো না সেটা প্রমাণ করতে পারলে আদালতে যান। আমি এখনই একটা দুটো প্রমাণ দিয়ে দিচ্ছি। আপনি প্রমাণ করতে পারলে আদালতে যান, এখানে টিভিতে বলছেন কেন? আরে আপনি আদালতে যান না আমার বিরুদ্ধে, আমি বলেছি আমি নিজেকে ডিফেন্ড করতে যদি পারি করবো, নাহলে সাজা পাবো। আমি দেখুন, আপনারা দেখে নিন, আনমাস্কিং মমতা ব্যানার্জি বলে আমি একটা বই লিখেছি, হার্ড ডিসঅনেস্টি বলে একটা বই লিখেছি। আমি যে কোনো বইয়ে ছাপার অক্ষরে আছে, আপনি মামলা করতে বলুন, আমি যদি আমাকে ডিফেন্ড না করতে পারি তাহলে আমি জেলে যাব। এই যে আপনাদের মুখপাত্র চ্যানেলে এসে বলেনি যে পার্থ চ্যাটার্জিরা যে টাকা আদায় করে চাকরি বিক্রি করছে, এটা দলের কাছে খবর ছিল। দলের সর্বোচ্চ নেত্রী কে? এখানকার মন্ত্রিসভার সর্বোচ্চ মন্ত্রী কে? নজরুলবাবু একজন কে কি বলেছেন সেটা দিয়ে আপনি তার মানে আমার দলের একজন কে কি বলেছেন সেটা দিয়ে আপনি প্রমাণ হিসাবে বললেন যে হ্যাঁ ওখানে বাগজা, এটা প্রমাণ আছে। আপনার যুক্তিটা বুঝতে পেরেছি, ঠিক আছে, কথাটা বলতে দিন। আচ্ছা, আমাদের পোশাক পরা শুধু পুলিশ থাকে না, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, স্পেশাল ব্রাঞ্চ, সাদা পোশাকের লোক থাকে। এই যে পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্যরা যখন কোটি কোটি টাকা আদায় করছিলেন এবং তাদের কাছে মমতা ব্যানার্জির কাছেও চিঠি এসেছিল, পুলিশের কাছে কোনো খবর ছিল না। যদি না থাকে তাহলে আমাদের করের টাকায় তাদের রাখা কেন? ভিজিলেন্স কমিশন বলে একটা কমিশন আছে পার্ট ডিপার্টমেন্টের অধীনে, পার্ট ডিপার্টমেন্টের মন্ত্রী মমতা ব্যানার্জি। ভিজিলেন্স কমিশনের একমাত্র কাজ দুর্নীতি দূর করা। তাহলে এই যে নেতা মন্ত্রীরা দুর্নীতি করছিলেন, ভিজিলেন্স কমিশনে 3 জন চিফ সেক্রেটারি লেভেলের ভিজিলেন্স কমিশনার আছে, একজন আইএস অফিসারের অধীনে সেক্রেটারিয়েট আছে, একজন আইপিএস অফিসারের অধীনে এখানে অ্যান্টি করাপশন ব্যুরো আছে। তারা কি ঘুমোচ্ছিলেন? তাহলে এই লোকগুলোকে আমাদের করের টাকায় রাখার দরকার। আমাদের রাজ্যে একটা মানবাধিকার কমিশন আছে, সেখানে মানবাধিকার লঙ্ঘন করে আমাদের আইপিএস অফিসারদেরকে পোস্টিং করে ওটাকে অকেজো করে রাখা হয়েছে। তার জন্য জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ গিয়েছে এই চাকরি চুরির, আমাদের মানবাধিকার কমিশনে যায়নি। রাজ্যে ইনফরমেশন কমিশন বলে একটা কমিশন আছে, সেই কমিশনে আমাদের আইপিএস অফিসারদের, দুর্নীতি পরায়ণ আইপিএস অফিসারদের পোস্টিং করে সেখান থেকে কোনো খবর পাওয়া যায় না। নজরুলবাবু একটা প্রশ্ন, আপনি বললেন রাজ্যের মানবাধিকার কমিশন যায়নি, জাতীয় মানবাধিকার কমিশন নিয়ে আপনার এত সুখ্যাতি শুনে ভালো লাগলো। এই জাতীয় মানবাধিকার কমিশন যখন মণিপুরে 2 বছর ধরে এই হিংসা ছড়িয়েছে তখন কবার গেছে তাই নিয়ে কোনোদিন টিভিতে কথা বলেছেন? আপনার ব্যক্তিগতভাবে এই বর্তমান শাসক দলের প্রতি রাগ থাকতেই পারে, আপনি আপনার কথা বলতেই পারেন, কিন্তু যেহেতু আপনি একজন শ্রদ্ধেয় মানুষ বলেই আমি জানি এবং আমি আপনাকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি, সেই জায়গা থেকে বলছি, আপনি যখন একটা তথ্য দিচ্ছেন সেই তথ্যটা উল্টো দিক থেকেও এস্টাবলিশ করার চেষ্টা করুন। আপনি এতগুলো কমিশনের নাম করলেন, ভারতের সংবিধান অনুযায়ী, আমার থেকে হয়তো আপনি বেটার জানেন, ভারতের সংবিধান অনুযায়ী যে চিফ ভিজিলেন্স কমিশন আছে সেটা তো এই 3টে পিরামিডের মাঝখানে থাকে, তারা স্বশাসিত। তাহলে তারা স্বশাসিতভাবে কাজ করছেন কি? আপনি আমাকে দেখাতে পারবেন গত 5 বছরে আমি 5টা দুর্নীতির নাম বলবো, আপনি দেখাতে পারবেন সেখানে চিফ ভিজিলেন্স কমিশন কোনো কাজ করেছে? তারা তো লেজিসলেটর, জুডিশিয়াল, তারা লেজিসলেটর, জুডিশিয়াল এবং বাইরে থাকে। এটা তো ভারতের সংবিধান বলছে, আমি বলি আরো অনেক কিছু বলা যায়। যে আজকে বলছে যে আমি সেক্রেটারি করে দেবো, তুমি আসো
আমার আমি তোমাকে প্রসঙ্গটা ভালোবাসি, ফিরে আসবো, যেটা ভালোবাসো না, শুনে আমি নিন। রেপ করে দেবো। এই যে এদের এত সাহস, এতগুলো 22-23টা মামলা থাকার পরেও এদেরকে আজকে মাথায় উঠিয়ে বসিয়ে রেখেছে। এই যে আমি তোমাকে পরপর যে এতগুলো উদাহরণ দিলাম, 2024-25 প্রত্যেকটা তৃণমূলী নেতারা বলেছে কিছু পাইয়ে দেবে বলে, কিছু পাইয়ে দেবে বলে, ডাউন টোনের কিছু ধর্ষকরা বেরিয়ে এলে তাদেরকে মালা দিয়ে সম্বর্ধনা দিয়েছে। এই ছবি আপনি অন্য কোন রাজনৈতিক দলে যদি দেখাতে পারেন তাহলে আমি মেনে নেব যে তারা নিজে বলেছেন, ফোন করেছেন, কোন ব্যবস্থা নিয়েছে? বিলকিস বানর যারা বেল পেয়ে বেরিয়েছে তাদেরকে মালা দিয়ে সম্মান জানানো হয়েছে। সিসিটিভিতে পুড়িয়ে দেওয়া হবে। আজকে সিসিটিভি লাগানো হচ্ছে, কেন লাগানো আমার হবে? প্রশ্ন হচ্ছে, কলেজে যে দাদাদের হাতগুলো এত লম্বা লম্বা হয়ে যাচ্ছে, সেই লম্বা হাত রোকবার জন্য কি কিছু আছে? আমার এই সিম্পল প্রশ্ন, না হলে পরে এত সাহস তাহলে তো এরা পেত না। নজরুল সাহেব, আপনি কিছু অ্যাড করবেন, করে নিন, আমি সন্দীপাদির কাছে আসবো তারপর। না, সংবিধানের কথা উঠলো তো, হ্যাঁ, আমি অনুরোধ করব সংবিধানের 164 নম্বর ধারার হ্যাঁ, 2 নম্বর উপধারাটা পড়ুন। ওকে। মন্ত্রিসভার দায়িত্ব যৌথ। তো পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হয়েছে, তার বাড়ি বান্ধবের বাড়ি থেকে কি বোমাল পাওয়া গেছে আপনারা জানেন, আমি বলছি না। তো এই পার্থ চ্যাটার্জি যে অপরাধ করেছেন, সেই অপরাধের দায় কি মমতা ব্যানার্জি এড়াতে পারেন? আমার কথা নয়, ঠিক। আপনাদের মন্ত্রী ফিরহাদ হাকিম এটা বলেছিলেন যখন কুণাল ঘোষ পার্থ চ্যাটার্জির ব্যাপারে কোনো মন্তব্য করেছিলেন, যে পার্থ চ্যাটার্জি কোনো অপরাধ করে থাকলে যে আমরা মন্ত্রিসভায় যারা আছি সকলে তার জন্য অপরাধী। তাহলে পার্থ চ্যাটার্জি যে অপরাধে জেলে আছেন, মমতা ব্যানার্জি বা ফিরহাদ হাকিমদের জেলে যাওয়া উচিত কিনা? ঠিক আছে, গুরুত্বপূর্ণ জায়গা। আমি প্রত্যেকের কাছে যাবো, 1 মিনিট করে নির্দিষ্ট সময় পাবো। আমি সন্দীপাদিকে দিয়ে শুরু করছি, একদম শেষ মুহূর্তে। আমাকে 1 মিনিট, আমাকে একটু বেশি দিতে ওকে, হবে। বলুন। এতক্ষণ ধরে আমি চুপচাপ বসে আছি, কিন্তু আমি এন্টারটেইন হচ্ছিলাম। আমি দেখছিলাম যে যাহা তৃণমূল তাহাই বিজেপি কিভাবে ইন্ডিজোরটা কারা? একটু আগে 2011 উদাহরণ দিয়ে সন্দীপ শুরু করেছিল, 2011 উদাহরণ দিয়ে শুরু করেছিল মনিময়। 2011 টাই আপ কার সাথে করেছিল? তৃণমূলের সাথে। অথচ এরা এখানে বসে বসে কথা বলবে আর দিল্লি থেকে ফিশ ফ্রাই খাবে, সবকিছু করবে। ইন্ডিজোটার একসাথে বসে কথা বলবে, এরা সব অল আর সেম। ইন্ডিজোট কংগ্রেস তৃণমূলের সাথে কি পার্থক্য আছে? ইন্ডিজোট, বেশ, বলুন সন্দীপাদি, বলুন। না, ঠিক আছে, খুব ভালো। আমি ওর কথা, প্রীতমের কথাতেও আমি আসবো। বললাম যাহা বিজেপি তাই তৃণমূল। আমি বলিনি, আমরা বলিনি, মুকুল রায় বলেছেন রিসেন্টলি, তথাগতবাবু, যিনি আবার বলেছেন বঙ্গ বিজেপি নাকি কামিনী কাঞ্চনবর্তী ইত্যাদি ইত্যাদি। আমি ওটাও যদি একটু দূরে সরিয়ে রাখি, আমি দেখছিলাম যে কিভাবে একতা যে দল মাননীয়াকে দপ্তরবিহীন মন্ত্রী বানিয়েছিল, সেই বিজেপি, সেই এনডিএতে ছিলেন মাননীয়া, এই বিজেপি তৃণমূলের পোল খুলছে, তৃণমূল বিজেপির পোল খুলছে। তাও কিসেতে? মহিলাদের শ্লীলতাহানি, মহিলাদের ধর্ষণ ইত্যাদি ইত্যাদি কাণ্ডে। আচ্ছা, তন্ময়বাবু বললেন যে কি প্রমাণ? নজরুল বাবুকে জিজ্ঞেস করলেন যে কি প্রমাণ যে বখরার লড়াই। বখরার লড়াই আমরা বকটুই দেখলাম। বখরার লড়াইতে আমরা দেখলাম মুর্শিদাবাদ বা কোথায় যে মাননীয়ার একজন খুবই খুবই প্রিয় বাদল বা এরকম কেউ, ওনাকে দলেরই এক তিওয়ারিরাকে খুন করে ফেললো, আরেক গোষ্ঠী খুন করে ফেললো। হ্যাঁ, আচ্ছা, মালদা। আচ্ছা, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মাননীয়া জানেন না। বাহ, রাজীব ব্যানার্জি যখন দল ছেড়ে বিজেপিতে যায়, মাননীয়া জেনে যান বন দপ্তরের দুর্নীতি। রাজীব ব্যানার্জি বলেছেন যে সেই দুর্নীতির কেলেঙ্কারির ফাইল খোলা হবে, কিন্তু যে রাজীব ব্যানার্জি পাল্টি খান তৃণমূলে, কোথায় সেই দুর্নীতি চলে যায়, কোন আদিগঙ্গা দিয়ে ভেসে যায় আমরা জানি না। আরেকটা কথা বল, না 30 সেকেন্ড আমি শেষ করতে পারবো না, সবাই শেষ, একদম শেষ করতে না, ঠিক আছে। কিন্তু বারবার বলা হচ্ছিল না যে কোত্থেকে সাহস পায়। দেখুন, এরা দেখে আসছে জেসিবিদের, যে জেসিবিরা সালিশি সভা বসায়, লিটারালি ক্যাঙ্গারু কোর্ট বসায়। এরা দেখে আসছে যে যখন আরজিকর কাণ্ড হলো, তখন কাকে সামনে আনা হলো? একটা সিভিক ভলান্টিয়ার, একটা মাতাল সিভিক ভলান্টিয়ারকে সামনে আনা হলো। এখানেও কাকে ধরা হয়েছে? এখন টোটালটা ঘুরে কিন্তু নিরাপত্তা রক্ষীর উপর চলে যাচ্ছে। মদন মিত্র যেভাবে বললেন যে মহিলারা, ওই মেয়েটা কেন গেল, আরো দুজনকে নিয়ে কেন গেল না, এটা কুৎসিত মানসিকতা। এখানে হচ্ছে যে সে ছোট জামা পড়বে না, বড় জামা পড়বে না, কোন বয়সের হবে না, একজন যাবে না, দুজন যাবে, এগুলো কুৎসিত মানসিকতা তৃণমূলের আজকের দিনে। এই মন্তব্য কে করেছে সন্দীপাদি? আপনি যদি মিডিয়াতে দেখেন তাহলে দেখুন, গত 5 বছর ধরে আপনারা এখানে থাকতে থাকতে বিজেপির বিরোধিতা করা ভুলে গেছেন। বিজেপির যারা বারবার বলে এরকম জামা মহিলারা
হচ্ছে বিভিন্ন পোস্ট এইভাবে হবে না। একমাত্র পশ্চিমবাংলায় আমরা দেখা যাচ্ছে যে একটা ঘটনা ঘটার পরে প্রশাসনিক ব্যবস্থা হয়, এটাই এইভাবে লড়লে আর টাইম নেই, আর সময় নেই, সময় নেই। আমি বুঝলাম। আচ্ছা প্রশ্ন, আচ্ছা ঠিক আছে, বড় প্রশ্নের জায়গা দিয়ে আমাকে শেষ করতে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো প্রীতম দা, তন্ময় দা, সন্দীপাদি, নজরুল সাহেবকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দেখুন, আলটিমেট এই দাদাদের দাদাগিরি আমরা জানি না কবে বন্ধ হবে, কিন্তু যে ঘটনা ঘটে যাচ্ছে, আগামী পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। যে ধরনের মন্তব্য এই মুহূর্তে আমরা পাচ্ছি এই ঘটনাকে কেন্দ্র করে কিছু কিছু জায়গা থেকে দাঁড়িয়ে, সেগুলো দল, শাসক দল তৃণমূল কংগ্রেস কিভাবে আগামী সময় তার প্রত্যুত্তর দেবেন তার দিকেও নজর থাকবে। আজকাল সময় নেই, আল্লাহ বল শেষ করতে হচ্ছে। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকছে।